কলকাতা হাইকোর্টের পাশে এসে দাঁড়িয়ে বলছে যে AK-47 দিয়ে উড়িয়ে দেব, জঙ্গলরাজ কায়েম করব। আমার পকেট থেকে মিনিমাম মানে সব হিসাব করে মোর দেন 30 to 40। কোনোদিন বিজনেস ক্লাসে কোনোদিন যাইনি। এই সুপ্রিম কোর্টের মামলা একটাও বিজনেস ক্লাসে না, আমার শুধু একদিনই শুধু যেতে হয়েছিল, সেটা হচ্ছে আমার যেদিন পা ভেঙে যায়। সেই অবস্থায় দাঁড়িয়ে একে তো ফিজ অল্প, তার উপরে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কেউ সেরকম ফিজ দিচ্ছে। আশুরঞ্জন ভট্টাচার্য তিনি সত্যিই মানে আমি বলবো যে মসিহা হয়ে এসেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষার উপর থেকে বিশ্বাস হারিয়ে গেছে। শিক্ষকদের আমি মহামানব বলছি না, কিন্তু তাদের তো একটা মিনিমাম কনসিকুয়েন্সিয়াল থট থাকবে। যাদের নাম করলাম, এই প্রতিটি আমার সিনিয়র হোক, মানে সিনিয়র অ্যাডভোকেট হোক, বা বন্ধু আইনজীবী হোক, বা জুনিয়র হোক, যারা যারা করেছেন আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ মানে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়ে দাঁড়িয়েছে, স্ক্যাম। এবং শুধু তাই না, মানে আমি আপনার সামনে বলতে বাধ্য হচ্ছি, দুর্নীতিবিরুদ্ধে লড়ছেন তিনি রীতিমতো হাতে, মানে সে আত্মীয়কে যেমন করে টেনে নিয়ে যায় হাতে ধরে, শুনুন আমার দোকানে চলুন, মানে তিনি নিয়ে এসে বসিয়ে সেই মানে আপনি আপনি যেখানে যাচ্ছেন আমার দোকানে চা খেয়ে যেতে হবে, তিনি চা করে। এবং আমার মনে আছে তার ইয়েতে ওই একটা ওই নেট হয় না, এই নেটের ওখানে ওই ডিম রাখা থাকে, দুটোই ডিম ছিল। রাত্রি 11টার সময় এই পিটিশন কালকে সকালে লিভ নেব রেডি করেছে, রাত্রিবেলায় কোর্ট বসেছে, তারা সবাই হাজির। আপনার পূর্ববর্তী যে ভিডিও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, সেই ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করেছেন এবং আপনার কাছ থেকে জানতে চাইছেন যে আপনি যে অবধি বলেছিলেন অর্থাৎ হাইকোর্ট অবধি, তারপরে ঠিক কি কি হয়েছিল আপনার কাছ থেকে শুনতে চাই। এবং আপনাকে আমাদের চ্যানেলকে অনুরোধ করেছে আপনাকে জানানোর জন্য যে সেই বিষয়ে যেন একটা বইও লেখা হয়, সেই কথাও বলা হয়েছে। দেখুন এখন তো আর সেই সময় নেই বই লিখবো, নিশ্চিতভাবে যারা বলেছেন বই লিখুন বা কিছু, নিশ্চিতভাবে সময় সুযোগ পেলে নিশ্চিতভাবেই লিখবো। কারণ এটা একটা সত্যি একটা মানে অধ্যায় বলতে পারেন। পশ্চিমবঙ্গে কিভাবে 2011 সালের পর থেকে কিভাবে আস্তে আস্তে গোটা সিস্টেমটাকে এইভাবে করাপ্ট করে দেওয়া হলো। মানে পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি, দেখুন আমাদের দেখতে হচ্ছে বা শুনতে হচ্ছে যে কলকাতা হাইকোর্টের পাশে এসে দাঁড়িয়ে বলছে যে AK-47 দিয়ে উড়িয়ে দেব, জঙ্গলরাজ কায়েম করব, তারা নাকি শিক্ষক হতে চায়। ফলে এই দিন আমাদের দেখতে হচ্ছে, আমরা শিক্ষকদের কি রূপ দেখেছি আর আজকে কি রূপ দেখছি। সত্যি সত্যি আমার মানে ভাবতেও অবাক লাগে যে পশ্চিমবঙ্গে কেউ অর্থের বিনিময়ে শিক্ষকতার মতো মহান ব্রতে যোগদান করবে। দেখুন শিক্ষকতা এটা একটা মহান ব্রত, আর 5টা পেশার থেকে এই ব্রতটা কিন্তু অনেক উপরে। দেখুন একজন শিক্ষকের কাছ থেকে পাঠ নিয়ে কেউ আইনজীবী হন, কেউ চিকিৎসক হন। আমি এবারও ঈদে গিয়ে আমার এক মাস্টারমশাই, আমার স্কুলের মাস্টারমশাই, তিনি একটি বইমেলা কন্ডাক্ট করেন। তিনি চেয়েছিলেন আমি যাতে বইমেলাটি উদ্বোধনে যাই, আমি যেন উদ্বোধক। সেই শিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম করে এলাম, এবং সেটাই স্বাভাবিক। আমরা এই সমস্ত শিক্ষককে দেখেছি, পাঠকবাবু, সন্দীপবাবু, তাদের মানে এখনো নাম নিতে গেলেও সম্ভ্রম হয়। আমি না কখনো ভাবতে পারবো যে সেই শিক্ষকের জায়গা থেকে শুরু করে সেই রোশনবাবুদের থেকে শুরু করে, মণিবাবু থেকে শুরু করে, তাদের জায়গা নিয়ে নিল এই AK-47 বালারা, অশ্রাব্য গালিগালাজ করছে, যারা যারা ঘুষ দিয়ে শিক্ষকতা করতে চান তারা। দাদা আমি যতটা জানি আপনি নিজেও একজন শিক্ষক পরিবারের সন্তান, তো সেই শিক্ষক পেশাটাকে আরেকটু ধুয়ে নেওয়ার কাজটা, মানে ঠিক জায়গায় ধরে রাখার কাজটাই কি আপনি দায়িত্ব নিলেন? দেখুন এটা আমার একটা কথা বলি, যে একটা অংশ মানে সমাজের একটা অংশ যারা চাইছেন যে এই সিস্টেমটা করাপ্ট হয়ে যাক, আর একটা অংশ, বৃহৎ অংশ, যেটা আমি মনে করি, আমি যা রেসপন্স পেয়েছি তাদের সমাজের বৃহৎ অংশ, তারা চাইছেন না এই সমাজটা, এই সিস্টেমটা এভাবে করাপ্ট। এবার কি হয়েছে, সমাজের যে অংশটা চাইছেন না
তারা কি হয়েছে, তারা একবার নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত করে দিয়েছে, আর তাদের আর কিছু করার নেই। কিন্তু যাদের আমাদের কিছু করার আছে, যেটুকুই নিজের সামর্থ্য অনুযায়ী, আমি আশা করব সমাজের প্রতিটি স্তরের মানুষ সেটা করুক। তিনি একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের লব্ধ প্রতিষ্ঠিত মানুষ, কারণ এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের বিষয়। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিশ্চিতভাবে এই জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায় না যে আগামী দিনে আপনার আমার সন্তানেরা এই রকম শিক্ষকদের কাছ থেকে পাঠ নেবে। দেখুন, কলকাতা হাইকোর্টে আজকে অনেকেই বলছেন যোগ্য অযোগ্য, আসলে এই শব্দ বন্ধ ঠিক নয়। যোগ্য সকলেই, যোগ্য হচ্ছে যার ন্যূনতম যোগ্যতা মান রয়েছে। আপনি বলতে পারেন টেন্টেড আনটেন্টেড, অর্থাৎ চিহ্নিত অবৈধ এবং তার বাইরের অংশ। এবার সেটা তার বাইরের অংশ মানেই বৈধ তা কিন্তু নয়, সেটা এসএসসি বলতে পারছে না, কারণ এসএসসি নিজে, কারণ আমাদের যে আইনগত পরিকাঠামো সেখানে যেগুলোকে আর্টিকেল 12 অথরিটি বলি, যাদের অর্থাৎ যে যাদের যে ডেফিনেশন অফ স্টেটে আসে, তারা কোনো এভিডেভিট দিয়ে বলতে পারছেন না এর বাইরের অংশটা বৈধ, এই অবৈধের বাইরের অংশটা বৈধ বলতে পারছেন। তারা বলছেন এখনো পর্যন্ত আইডেন্টিফাইড অবৈধ হচ্ছে এরা, বাকিটা নিয়ে তারা সাইলেন্ট। যেমন ভাবে সাইলেন্ট ছিলেন, আমি আজকে এটা বলতে বাধ্য হচ্ছি ক্যামেরার সামনে, যখন কলকাতা হাইকোর্টে মামলা চলছিল না, তখন কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক সকলকে সুযোগ দিয়েছিলেন যে আপনারা এসে আপনাদের বক্তব্য রাখুন। শ্বেতাবরা যেমন মামলা করেছে, শ্বেতাব, লক্ষ্মীডঙ্গা, আব্দুল গনি আনসারি, সেরকম কলকাতা হাইকোর্টে যারা চাকরি করছিলেন, বৈধ অবৈধ সকলকে সুযোগ দিয়েছিলেন তারা এসে তাদের বক্তব্য জানা। সেই সময় বৃহৎ অংশটাই আসেননি, এবং আমি যা পরবর্তীতে শুনেছি তাদেরকে নাকি বোঝানো হয়েছিল এই বলে, এদের বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা আমি এইভাবেই দেখতে চাই যে আমরা কেন যাব, আমরা তো টাকা দিয়ে চাকরি পাই, আমরা কেন যাব। এটা সাধারণভাবে শুনতে ভালো, এখন বুঝতে হবে আমরা কেন যাব, এইটা বলেছিল নাকি বলানো হয়েছিল। এটা কেন বলছি, তার কারণ সেই সময় কিন্তু তারা চলে এসেছিল যারা অবৈধ বলে মনে করছিল, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে চলে এসেছিল। যারা অবৈধ বলে নিজেদের মনে করছিলেন তারা কিন্তু কলকাতা হাইকোর্টে চলে এসেছিলেন। এলেন না কোন অংশটি, বা তাদের আসতে দেওয়া হলো না কোন অংশটিকে, সেই বৃহৎ অংশটিকে যারা নিজেদের বৈধ বলে ক্লেম করছে। আসলে তাদের মধ্যে কিছু লোক ঢুকিয়ে দেওয়া হলো, বা তাদের মধ্যে কিছু লোককে যারা শাসকপন্থী তাদেরকে বেছে নেওয়া হলো যে তোরা এই অংশটাকে বোঝা। কারণ তারা যদি এসে প্রত্যেকে নিজের ওএমআর শিটগুলো আইডেন্টিফাই করে বলতে পারতো যে হ্যাঁ এটা আমারই ওএমআর শিট, এবং তারা যদি চিৎকার করে করে বলতো আমার যেহেতু মামলাটি সম্পূর্ণ হয়ে গেছে আমার ধারণা, তাহলে অন্যরকম হলেও হতে পারতো। কলকাতা হাইকোর্টে এসে বলতো, তার কারণ তারপরে আর একটা ফোরাম থাকতো। ফলে কলকাতা হাইকোর্টের সামনে এমন কোনো মেটেরিয়াল ছিল না যারা অ্যাকসেপ্ট করছে ওটা আমাদের ওএমআর শিট, শুধুমাত্র আমরা রিট পিটিশনার ছাড়া। আমরা রিট পিটিশনাররা বলছি ওইটা অরিজিনাল ওএমআর শিটের একেবারে জেনুইন কপি, ওটা অরিজিনাল ওএমআর শিট, কারণ ওখানে সিগনেচার রয়েছে, ওখানে সমস্ত কিছু রয়েছে, ওটাই মিরর ইমেজ, এবং ওদের মিরর ইমেজ রয়েছে এবং আপনারা দেখেছেন। আর ইভেন যাতে সেটা প্রমাণ হয় সেই জন্য আরটিআই করে, এই শ্বেতাবরা সেই সময় আরটিআই করেছে তা না, শ্বেতাবদের দিয়ে 2024 সালে 25 সালেও আরটিআই 24 সালেও আরটিআই করিয়েছে, 23-24 সালেও আরটিআই করিয়েছে। কোন বিষয়? ওএমআর সংক্রান্ত, ওএমআর পাওয়ার জন্য, এবং তাদেরকে ওএমআর সাপ্লাই করেছে এবং বলেছে তাদের সার্ভার থেকে দেওয়া হয়েছে। সেই জন্য শ্বেতাব এই যে এভিডেভিট করেছে, শ্বেতাবুদ্দিনের পিটিশনে এভিডেভিট করে বলেছে যে দেখো 2023 সালে 24 সালে যে ওএমআর শিট সাপ্লাই করেছে, এবং তারা বলেছে তাদের সার্ভার থেকে সাপ্লাই করেছে এসএসসি, তাই এই ওএমআর তাদের সার্ভারে রয়েছে।
আর শ্বেতাবরা তাদের ওএমআর শিট দেখে বলেছে যে এই ওএমআর শিট তাদেরই ওএমআর শিট। শ্বেতাব বলেছে, নাসরিন বলেছে, ইভেন এইটিকে প্রমাণ করার জন্য ইলিয়াস বিশ্বাস বলে একটি ছেলে যে 2018 সালে মামলা করেছিল, প্রশ্ন অ্যান্সার কি ভুল, তার সেই সময়ে সেই মামলায় যে এফিডেভিট দিয়েছিল এসএসসি, সেখানে যে ওএমআর শিট অ্যানেক্স করা ছিল এবং পরবর্তীতে আদালতের নির্দেশের ফলে সিবিআই যে ওএমআর শিট এসএসসি যে সিবিআই সাপ্লাই করা যে ওএমআর শিট এসএসসি আপলোড করে, সেই ওএমআর শিট যে এক এবং অভিন্ন সে কথাও বলেছে, যাতে এটা প্রমাণ হয় যে ওএমআর শিটগুলো জেনুইন। কিন্তু একটা অংশকে শুধু যারা নিজেদের বৈধ বলছে তাদেরকে, তাদের মানে নেতা গোছের কিছু যাদেরকে নির্বাচিত করা হোক শাসক দলের পক্ষ থেকে বা শাসক দলের সেই সময় আমি যা শুনেছি তাদের কিছু নেতা তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে ব্লক করে দেওয়া, যাতে না আসে। তাদের এটাই বোঝানো হয়েছিল সম্ভবত, মেবি আই এম রং, যে তোমাদের তো কোনো ক্ষতি হবে না, রেদার তোমরা না এলে এই অবৈধগুলো তারা বেঁচে যাবে। কারণ ওটা 65B কমপ্লায়েন্স হয়নি। দেখবেন কলকাতা হাইকোর্টে 65B নিয়েই সবাই কথা বলেছে, তাদের এটা বোঝানো হয়েছিল এবং তারা ভেবেছিল এটা একটা সহায়ক হবে। কিন্তু ওরা যদি এসে এফিডেভিট দিয়ে বলতো যে হ্যাঁ আমরা দেখেছি ওএমআর শিট আমাদেরই ওএমআর শিট, এটা জেনুইন ওএমআর শিট, সিগনেচার আমাদের, সবকিছু আমাদের, তাহলে গল্পটা অন্য হয়ে যেত। তাহলে তো প্রথমেই ওদেরই বাতিল হয়ে যেত। সেটা করতে দেওয়া হয়নি বা করেনি। সে মন্ত্রণাই না করুক, না বুঝে করুক, সেটা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় সেই সময় যদি তারা করতো বিষয়টি অন্যরকম হলেও হতে পারত। পরবর্তীতে সুযোগ তৈরি হয়েছে যে বেসিক্যালি এই পুরো পদ্ধতির যে ত্রুটি ছিল সেটা পরবর্তীতে আদালতের সামনে বেরিয়ে আসে। কিন্তু সেই ক্ষেত্রে আগে যদি তারা বলতো তাহলে অন্যরকম সুযোগ হলেও হতে পারত, কিন্তু সেই সুযোগ পরবর্তীতে আর ছিল না। পূর্ববর্তী ভিডিওতে আমরা আপনার কাছ থেকেই হাইকোর্টের অবস্থা সম্পর্কে, মানে হাইকোর্ট অবধি যে যাত্রা দুর্নীতির, সেই যাত্রা অবধি জেনেছিলাম। আজ তারপরের যাত্রাগুলো জানতে চাই। কিন্তু প্রথমেই যে প্রশ্নটা এই প্রসঙ্গেই বলি, তাহলে কি সরকার সেই হাইকোর্ট থেকেই সরকারের একটা ধারণা ছিল বা একটা ইচ্ছে ছিল যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়ানোর? সেটা তো প্রথম থেকে রিফ্লেক্টেড, সেটা সরকারের সর্বোচ্চ মাথা তার কথাবার্তা সেটা তো রিফ্লেক্টেড। এখনো তারা সেই উদ্যোগ নিয়ে চলেছেন। কারণ আমি রাদার বলবো উল্টোটা, মূলত যারা দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোটাই মূল লক্ষ্য। তার জন্য তারা ব্যবহার করেছেন বেসিক্যালি এই যারা কোট আনকোট বৈধ বলছেন তাদের মাথা কয়েকজনকে, যাদেরকে কাছে টেনে নিয়েছেন। সে যে কোনো কারণেই হোক, আমি কারণ সম্পর্কে সত্যিই জানি না, বলতে চাই না, কিন্তু যে কোনো কারণেই হোক, হয় ভুল বুঝেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমার কারণ সম্পর্কে জানা নেই, কিন্তু এটা ঠিক যে তারা কলকাতা হাইকোর্টে এফিডেভিট দিয়ে বলেনি ওটা আমাদের ওএমআর শিট। এখন যারা ওই বৈধ বলে নিজেদের মনে করছে, প্রতিটি শিক্ষক তারা বুঝতে চায়, তারা নিশ্চিতভাবে দেখুন বুদ্ধিমান মানুষ, তারা বুঝতে পারবেন বা বুঝে যাবেন যে কেন কলকাতা হাইকোর্টে আসা হয়নি সেই সময়, বা তাদের সমস্ত এফিডেভিট গুলো কেন প্লেস করা হয়নি, কেন তার যে এই ওএমআর জেনুইন ধরে ধরে নাম ধরে ধরে এই বলছে এফিডেভিট জেনুইন, এই বলছে এফিডেভিট জেনুইন, এই বলছে এফিডেভিট জেনুইন, আমরা বলছি এফিডেভিট ওই ওএমআর শিট জেনুইন। আমি অন্তত পক্ষে শুনিনি বা দেখিনি। আমি গোটা হিয়ারিং পর্বে যে কোনো কারণেই হোক এই এন্ড ওভার আমি দেখি, কারণ জানি না। তো এটুকু বলতে পারি, আমি হলে আমি প্রথমে ওটাই করতাম। যাই হোক, তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। কিন্তু ওই যে হাইকোর্টে চাকরি বাতিল, কিন্তু এবং শুধু তাই না, কলকাতা হাইকোর্ট কিন্তু ওএমআর শিট পাবলিশ করতে বলেছিল সমস্ত বাতিল করার পরেও। আজকের দিন পর্যন্ত দেখুন আমরা এখনো চাইছি ওএমআর শিট পাবলিশ হোক। যারা নিজেদের বৈধ বলছেন, তারা আগে হয়তো ভুল বুঝেছিলেন বা হোয়াটসঅ্যাপ, আজকে তারাও চাইছেন ওএমআর শিট পাবলিশ হোক। যারা এখনো চাকরি পায়নি, চাকরি প্রার্থী, যোগ্য চাকরি, তারাও চাইছেন ওএমআর শিট প্রকাশ হোক। চাইছেন এটাকে, করছেন এটাকে।
আজকের দিনে কে করছে না? তাহলে এতদিন যারা গালাগালি দিচ্ছিল তারা যেটা চাইছে, আমরা সেটা চাইছি, আর যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী মানে তার বাইরে বৃহৎ অংশটা 26,000 তো চাকরি পেয়েছে, বাকি 31,00,000 21,000 ওই 175 থেকে 26,000 বাদ দিন, বাকি অংশটা প্রায় 30,00,000 90,000-এর কাছাকাছি অংশ, 94,000 মতো, তারা চাইছেন যে বেসিক্যালি ওই মার্কশিট পাবলিশড। চাইছেন এটাকে এসএসসি সরকার। এবার বুঝে যান যে আসল গল্প কোথায় ছিল। দাদা, হাইকোর্টে এই চাকরি বাতিল হওয়ার পরে দেবাংশু বসাকের তারপরে ঠিক কি কি হয়েছে এই মামলা? দেখুন, তারপরে তো চ্যালেঞ্জ করলো সুপ্রিম কোর্টে, এবং সত্য কথা বলতে কি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার পরে এটা মামলা চালানোটা আমাদের পক্ষে সত্যি খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের জন্য অসুবিধা হচ্ছে? অসুবিধা সত্যিই কঠিন হয়ে যাচ্ছিল। কেন? তার অনেকগুলো কারণ আছে, যেহেতু আপনি জানতে চাইছেন। প্রথম কারণ হচ্ছে যে ফাইন্যান্সিয়াল বার্ডেন। তার কারণ যেহেতু আমাদের বৃহৎ অংশটি এই যে মামলার কারণ কেউ কিছু দেওয়ার মতো ক্ষমতাই নেই তাদের। কলকাতা থেকে দিল্লি উড়ে যেতে আমরা যে একবারে যা খরচা হয় সেই খরচা অনেকটা বেশি। কারণ কলকাতা আপনি যদি দেখেন, যেহেতু আপনি একেবারে অন্য ধরনের এই বিষয়টি রাখতে চাইছেন, তো অন্য 5টা হাইকোর্টের থেকে কলকাতা হাইকোর্টের ফিস এমনিই অল্প। আমরা মানে অন্যান্য রাজ্যে, ইভেন দিল্লিতে গিয়ে বন্ধুবান্ধব অন্যান্য রাজ্যে আছে, দিল্লিতে রয়েছে, তারা যে কথা মানে একদম তারা অবাক হয়ে যান যে এই ফিজে আমরা মামলা করি। ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে একে তো ফিজ অল্প, তার উপরে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কেউ সেরকম ফিজ দিচ্ছে না। কেউ ফিজ মানে নিজের পকেটের পয়সা খরচা করে যাতায়াত, সেটা আপনার নার্সিংরা কোথায় ফিজ পাবে? তারা চাকরিই পাচ্ছে না। তারা তো কোথায় ফিজ পাবেন? খুব স্বাভাবিকভাবেই। এবং এটা সত্য কথা, আমি আজকে আমরা ক্যামেরার সামনে বলতে আমার কোনো বাধা নেই, বা শুধু নয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সত্যিই মানে আমি বলবো যে মসিহা হয়ে এসছিলেন, ছিলেন বলে, এবং আমার সিনিয়র তিনি, আমি কোনো প্রকার মানে অত্যুক্তি করছি না, তিনি ছিলেন বলেই একেবারে একটি পয়সাও, নট এ সিঙ্গেল রুপি এই যে এসএসসির মামলায়। তার কারণ আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফিজ অনেক, এবং অনেক বলতেও মানে কলকাতার সাপেক্ষে মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু খুব স্বল্প। মানে আপনি যদি সুপ্রিম কোর্টের মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানের অ্যাডভোকেট দেখেন, ওনার যা ফিজ হওয়া উচিত ছিল তার 1/10 থেকেও কম। মানে বর্তমানে যা ফিজ তার 1/10 থেকেও কম। ওনার মানের অ্যাডভোকেটরা উনি যা ফিজ নেন তার মিনিমাম 15 গুণ ফিজ নেন, মিনিমাম 15 টাইমস। এই মামলায় যদি মানে মানে যদি আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফিজ হিসাব করি, যদি মানে ওনার যা বর্তমানে কলকাতা হাইকোর্টের ফিজ, তাতে আমার ধারণা মানে যা হিয়ারিং হয়েছে আপনি যদি ইনটু করে দেন, তাতে মোটামুটি 150 থেকে 200 কোটি টাকা হয়। 150 থেকে 200 কোটি যদি হয় অ্যাকচুয়ালি, আপনি দেখবেন এক একটি মামলায় কতগুলো করে হিয়ারিং হয়েছে, সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে। আপনি মামলা ওয়ার্ডই ধরুন, মানে যদি একটি মামলা একবার শুনানি মানে সেই ফিজ। আপনি শেতাবের মামলায় কত হিয়ারিং, লক্ষ্মীর মামলায় কত হিয়ারিং, ববিতার মামলায় কত হিয়ারিং, একদম আব্দুল গনি আনসারী মামলায় কত হিয়ারিং গুণ করে দেবেন। তারপর ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। মানে সেরকম ফিস যদি নেওয়া হতো তাহলে তো মামলাই হতো না সুপ্রিম কোর্টে, আপনার লড়তে মানে দাঁড়ানোই হতো না। দাঁড়ানোই হতো। শুধু তাই না, মানে বলতে বাধ্য হচ্ছে আমার পকেট থেকে মিনিমাম মানে সব হিসাব করে মোর দেন 30 to 40 lakhs মানে আমার পকেট থেকে গেছে। মানে এই 2016 এসএসসি মামলা করতে মিমের পকেট থেকে, আমার নিজের পকেট থেকে, পকেটের ফিজ কিসের জন্য? যাতায়াত। এবং শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য না, রৌফ রহিম যিনি সুপ্রিম কোর্টে, এবং তার ছেলে আলী রহিম, আমি কৃতজ্ঞ রৌফ রহিমের কাছে, তিনিও একটি টাকা ফিজ নেননি। হিডেন ক্যারেক্টার, হিডেন ক্যারেক্টার না, রৌফ রহিমকে সবাই চেনেন, আপনি হয়তো না, মানে কলকাতায় তো তার সেইভাবে যদিও তিনি কলকাতার ছেলে, কারণ সুপ্রিম কোর্টে মামলা করতে গেলে একজন অ্যাডভোকেটের রেকর্ড লাগে, সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটের।
তিনি প্রথমে অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন, পরবর্তীতে কারণ তিনি মল্লিক বাজারে বাড়ি ওনার, তিনি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন, পরবর্তীতে তিনি সিনিয়র গাউন্ড ডেজিগনেটেড হয়েছেন। এই মামলা চলাকালীনই তিনি সিনিয়র গাউন্ড ডেজিগনেটেড হয়েছেন। তিনিও কিন্তু 1 টাকা ফিজ নেন, তার ছেলেও আলী রহিম, তারও হিসাব করলে মানে কয়েক কোটি টাকা ফিজ হয়, তার ফিজের যে টাকায় ফিজ নেননি মানে। এবং আমি যে বললাম না 30 থেকে 40, তার থেকে অনেক বেশি হবে, কারণ হিসাব করে দেখিনি। কারণ একবার যাতায়াতে, সুপ্রিম কোর্টে একবার যাতায়াতের যে খরচা, আপনি সেটা দিয়ে গুণ করে দিন। একবার যাতায়াতে ধরুন কত টাকা খরচা, একবার যাতায়াতে ধরুন টিকিট একজনের যাওয়া আসা মিনিমাম 25,000 টাকা খরচা, যাওয়া আসা এবং থাকা মিনিমাম 25,000 টাকা খরচা, 2 জন গেলে 50,000 টাকা খরচা, 3 জন গেলে 75,000 টাকা খরচা মিনিমাম, আমি এটা বলছি। তারপরে তো মামলার খরচা সব বাদ দিন, রাস্তা খরচা মানে মানে না কোনো আপনি মানে যেটাকে ইকোনমি ক্লাস বলা হয়, রাইট? ইকোনমিক আমরা কোনোদিন বিজনেস ক্লাসে কোনোদিন যাইনি। এই সুপ্রিম কোর্টের মামলা একটাও বিজনেস ক্লাসে না, আমার শুধু একদিনই শুধু যেতে হয়েছিল, সেটা হচ্ছে আমার যেদিন পা ভেঙে যায়। কারণ ইকোনমি ক্লাসে সিটের যে সামনে ওটা ছোট, মেডিকেল এমার্জেন্সির জন্য আমাকে যেতে হয়েছিল। যেদিন পা ভেঙেছিল আমার, তার 3 দিন পরে আমাকে গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এসেছে, আপনারা দেখেছেন নিশ্চিতভাবে। বলে সেই তারপরে গিয়ে আমাকে মামলা করতে ছিল, সেদিনই শুধুমাত্র বিজনেস ক্লাসে গেছিলাম। সেটা শুধুমাত্র ওই বিজনেস ক্লাসের সামনের সিটে, যেহেতু লেগ স্পেস বড় থাকে, লেগ স্পেসের জন্য। নাহলে ইকোনমি ক্লাসে গেছি একদম সাধারণ শেয়ার পার্কে, সেখানে থেকেছি, দিয়ে মামলা করেছি। এবং শুধু তাই না, বিকাশবাবু তিনিও এই সমানভাবে তিনি করেছেন। এবং তিনি যদিও এমপি বাংলো তার একটি আছে, কিন্তু আপনারা জানেন যে সিপিএম এর যেহেতু তার পার্টি কমরেডরা সেখানে থাকেন, তিনি একটি মাত্র ঘরে থাকেন। এবং আপনারা যদি গিয়ে কোনোদিন দেখেন, তিনি একটি মাত্র ঘরে 2টি তক্তপোষের মতো বেড আছে, এরকম সেরকম বেডে গিয়ে একদম অত্যন্ত সাধারণভাবে, মানে অথবা মানে আমি বলছি না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আমাদের সেই সুযোগ নেই, নিশ্চিতভাবে সেই সুযোগ আছে, বা সেই আর্থিক স্বাচ্ছন্দ্য হয়তো রয়েছে। কিন্তু তিনি, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে অনেকেই অনেক কথা বলেন, তো তারা না জেনে। এই মানুষগুলো দেখুন, আপনি যাই করুন, এই মানুষগুলোর ডেডিকেশনকে দয়া করে ছোট করবেন না। একটা প্রশ্ন তোলা হচ্ছিল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এত ফিজ, তাহলে সুপ্রিম কোর্টে অবধি তিনি দাঁড়াচ্ছেন, এত টাকা তাহলে কোথায় পাচ্ছে মানে আপনারা আইনজীবীরা? সেই প্রশ্ন কিন্তু বারংবার তোলা হচ্ছে। একদমই, এটা সম্পূর্ণভাবে তিনি প্রবণ করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রৌফ রহিম, আলী রহিম, আমি থেকে শুরু করে আমার জুনিয়র, ইভেন দেখুন আমার কথা ছেড়ে দিন, আমার জুনিয়রদের পার্সপেক্টিভে তাদেরও তো এইখান থেকেই সংসার চলে। ইভেন তারাও কোনো, কারণ আমি যদি 2টো ফিজ পাই, সেখান থেকে একটা অংশ তারা পায়। আমার ক্লার্ক হতে পারে, আমার জুনিয়র হতে পারে, সেটাই স্বাভাবিক। তারাও একটি টাকা ফিজ নেননি। এখন আমার এই উপরে আছে, দেখে নিন কত একটা মামলায় কত করে প্রিন্ট আউট হয়ে যায়, জেরক্স হয়েছে। দেখুন আমি আর যাই করে, আমি তো জেরক্সের পয়সা দেবো না, এটা তো হয় না। সে তো একটা সাধারণ গরিব মানুষ ছেলে, সেই জেরক্সের পয়সাও নিজের পকেট থেকে দিয়েছে। আর আপনি যারা এই মামলা করেছে, তাদের অনেককেই আপনারা চেনেন, জিজ্ঞাসা করে নেবেন। তারা তো বেশি দূরে নয়, তারা প্রথম যখন ওই সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল, খুব স্বল্প টাকা, জিজ্ঞাসা করবেন, খুব স্বল্প টাকা, ওই টাকায় কলকাতা হাইকোর্ট। তারপরে যখন এই মামলাটি, যখন এই দুর্নীতির মামলা হয়েছে, যখন বোঝা গেছে না দুর্নীতি হয়েছে, এটা সামাজিক অবক্ষয় হয়েছে, তখন বোঝা গেছে না এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই লড়তে হবে। এবং এই লড়াইয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলুন, রৌফ রহিম বলুন, আলী রহিম বলুন, এই আমার জুনিয়র গোপা বলুন, অন্যান্য যারা যারা আছে, আমার ক্লার্ক থেকে শুরু করে, অমিত থেকে শুরু করে, আমার ভাই থেকে শুরু করে সবাই। আমি ইভেন বলতে বাধ্য হচ্ছি যে ধরুন আমরা কি হয়, মানে প্রথম ওই ব্যাগ নিয়ে যেতে হতো, ব্রিফের ব্যাগ,
তখন ওই আইপ্যাড শুরু হয়নি, তখন এই আইপ্যাডের এত প্রচলন শুরু হয়নি যখন প্রথম দিকে মামলা হয়। তো এই ব্রিফের ব্যাগ নিয়ে যাওয়ার জন্য আমরা নিজেরাই নিজেদের ব্যাগ নিয়ে গেছি, কারণ একজন এক্সট্রা লোক নিয়ে যাওয়া মানে আরো 25,000 এক্সট্রা খরচ। সাধারণভাবে কি হয়, আমাদের ব্যাগগুলো আমাদের ক্লার্করা সাধারণভাবে নিয়ে যায়, আমাদের ব্রিফ সমস্ত হাইকোর্টে সব জায়গায় সেটাই। আমরা নিজেরা নিজেদের ব্যাগ বইয়েছি, নিজেরা নিজেদের ব্রিফ বইয়েছি, ব্রিফের ব্যাগ। পরবর্তীতে তো তখন মানে ইভেন বলতে পারেন যে আইপ্যাডের এই লিকুইড টেক্সট দিয়ে আইপ্যাডের যে প্র্যাকটিসের চর্চা, এটা মূলত ওই সুপ্রিম কোর্টের এই যে এত এত ব্রিফ, কারণ শুধু ব্রিফ নয়, এইগুলো যে নিয়ে যাওয়া যেতে গেলে যে এক্সট্রা কতগুলো নিয়ে যেতে হতো। এবার ধরুন কি হচ্ছে, একটা ইকোনমি ক্লাসে একটা টিকিটের একটা সর্বোচ্চ 7 কেজি পর্যন্ত, তার উপরে ব্রিফের ওজন হয়ে গেলে সেটা কিন্তু খরচা হতো। ফলে কি হতো, সেটাকেও আবার 4 পয়সাও পেড করতে হতো। তো সেই জন্য আমরা তখন এই দেখলাম যে না, এটা থেকে আইপ্যাডে শিফট হয়ে যাবে। দেখবেন তারপরে পরবর্তী দিকে প্রথম দিকে মামলা আমরা ব্রিফে করতাম, পরবর্তীতে আইপ্যাডে শিফট হয়ে আইপ্যাডে করেছি। লিকুইড টেক্সট নিয়ে ওখানে দেখলাম ওখানকার আইনজীবীরা, তারাও যারা বয়স্ক আইনজীবী, তারাও বেশ অ্যাডাপ্টেড হয়ে গেছেন। তো আমরা সেই সময়টা কলকাতা হাইকোর্টে বেশি একটা ছিল না, ট্যাবের প্রচলন একদমই ছিল না। আমরাই কয়েকজনই এই তখন ব্যবহার করতে শুরু করি, তারপর আস্তে আস্তে এখন হচ্ছে। এখনো সবাই যে অ্যাকোয়েন্টেড তা নয়, কিন্তু হচ্ছে। মানে নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাইকোর্টের একটা রেভলিউশন করে দিয়েছে এই ডিজিটালের ক্ষেত্রে। হ্যাঁ, বলতে পারেন যে নিয়োগ দুর্নীতি, শুধু নিয়োগ দুর্নীতি মামলা বলবো না, এটা সামগ্রিকভাবে একটা ডিজিটালাইজড হয়েছে। এবং এই ক্ষেত্রে এর পূর্বতন যিনি চিফ জাস্টিস ছিলেন তার একটা উদ্যোগও, সেটাও অস্বীকার করা যাবে না। ফলে তিনিও উদ্যোগী ছিলেন। ইভেন তিনি বলতেনও যে যদি কেউ ব্রিফ নিয়ে যেতেন, তিনি বলতেন যে আপনি অ্যাকোয়েন্টেড হতে পারেননি আইপ্যাডের দ্বারা, সুবিধাও হয়। কিন্তু তবুও আমি এখন মানে রেদার আমি বলবো, যদিও আমি দুটো মাধ্যমেই সমানভাবেই ব্যবহার করতে অভ্যস্ত, কিন্তু তবুও বলবো ব্রিফের একটা আলাদা মানে ফিজিক্যাল কপি, একটা আলাদা মাধুর্যতা রয়েছে। এখন আমি বেশি এনজয় করি সেটিকে। কিন্তু যদিও এখন সহজ, আইপ্যাডে সহজ বহন করা সহজ, এক ক্লিকে পৌঁছে যাওয়া যায় সেই পেজে, এই লিকুইড টেক্সটের মতো এরকম অ্যাপস থাকার জন্য। কিন্তু দাদা, এই যে আপনারা যাতায়াত করতেন, সেই যাতায়াতের সময় কি আপনাদের কখনো কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল? মানে না, অ্যাজ সাচ হয়নি। তবে ওই সুপ্রিম কোর্টে 2-1 দিন, সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্টে যেহেতু যাতায়াতে অনেক খরচা, ওরা খুব বেশি জন যেতে পারতো না, 2-1 দিন বলার চেষ্টা করেছে, কিন্তু মানে অ্যাজ সাচ সেরকম কিছু হয়নি। কিন্তু হ্যাঁ, স্বাভাবিকভাবে এবার ধরুন দৈনন্দিন যাতায়াতে সে তো কিছু কিছু সমস্যা লেগেই থাকে, কিন্তু সেগুলোই মামলা সংক্রান্ত বা মামলা করার জন্য কোনো প্রকার বাধা, এরকম বাধা কোনো দিন আমি ফিল করিনি। এবার নিশ্চিতভাবেই দেখুন, 2-1 ফোন করে এটা বলা, ফেসবুকে দুটো এটা লেখা, ওই ফেসবুকের পেজে এই এটা লেখা, বা এই ধরনের কথাবার্তা 2-1 দেখিয়েছে, সেটাকে ইগনোর করেছে। দেখুন, এইগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করিনি। ফলে কারণ আমি ফোকাসটা শিফট করতে চাইনি কখনো, যে এই ফোকাস, এই কারণ এটা একটা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই। ফলে এই ফোকাস থেকে শিফট করাটা উচিত হবে না। কারণ এইটা যদি না করা যেত, পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষার উপর থেকে বিশ্বাস হারিয়ে গেছিল। এবং আমি গতকাল, প্রায় 80 বছর বয়স, যদিও তিনি শক্ত সমর্থ হয়ে আছেন, তিনি এসেছিলেন ধুতি পাঞ্জাবি পরা, সম্পর্কে আত্মীয় হন। তিনি মানে বলছিলেন যে শিক্ষকতা একটা ব্রত ছিল। তিনি নিজেও শিক্ষক, তো মানে রিটায়ার্ড শিক্ষক। সেখান থেকে একটা প্রথমে পেশা, চাকরি হয়ে গেল। এবং পশ্চিমবঙ্গের মানে বাড়ির সাধারণ ছেলেমেয়েরা, তারা সেই পেশার, সেই ব্রতটা অর্থের বিনিময়ে কিনছেন। এটা ভাবনাতেই আসছেন না। তিনি এসেছিলেন মূলত ওই যে দেখেছেন যে এইরকম বলছে, এরকম। তিনি বলছেন যে মানে পশ্চিমবঙ্গের শিক্ষক হবে এইরকম লোকজন, এটা আমাকে ভাবতে হচ্ছে। তো যে শিক্ষকের পায়ে হাত দিয়ে প্রণাম করে, সে চিকিৎসক থেকে শুরু করে, আইনজীবী থেকে শুরু করে, বিচারপতি থেকে শুরু করে, যে শিক্ষককে সম্মান করে, সম্ভ্রম করে, একটা সম্ভ্রমপূর্ণ আচরণ হবে, সেই শিক্ষককে দেখছেন গালাগালি করছে, মানে বিচারপতিকে গালাগালি করছে, AK-47 নিয়ে আসবো বলছে। মানে এটা ভাবা যায় না।
দাদা হাইকোর্টে যখন চাকরি বাতিল হলো তারপরে কিন্তু আমরা আরেকটা জিনিসও দেখলাম যে যারা যোগ্য বলে নিজেদের দাবি করছিলেন তারা কিন্তু রাস্তায় নামা শুরু করেছিলেন তারপর থেকেই, চাকরি বাতিলের পর থেকেই। হ্যাঁ, সেটাও স্বাভাবিক। সেটা দেখুন, চাকরি বাতিল হয়ে গেছে হঠাৎ করে একটা 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 মেন্টাল সেট আপে ছিলেন, একটা আর্থিক সেট আপে ছিলেন, সেখান থেকে হঠাৎ করে বাতিল হয়ে যাওয়া, এটা তো দেখুন যে কোনো মানুষেরই পীড়াদায়ক। মানে ফলে সেটা থেকে এই রিয়াকশন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। স্বাভাবিকভাবেই তারা রাস্তায় নামবেন, স্বাভাবিকভাবেই তারা আন্দোলন করবেন। কিন্তু যেটা আমাকে সবথেকে অ্যালার্মিং লাগছে রেদার, সেটা হচ্ছে যারা ধরুন অযোগ্য, যারা ধরুন অর্থের বিনিময়ে চাকরি নিয়েছে, তাদের তো টাকা ফেরত দিতে হবে, আবার মাইনের টাকাটা। এবং তারা পূর্বতন যখন চাকরি নেন, যখন চাকরিগুলো নিয়েছিলেন আর কি, সেই সময় তারা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছিলেন, পরে অর্থ দিয়েছিলেন। কেউ হয়তো জমি বিক্রি করে অর্থ দিয়েছিলেন, কেউ মায়ের গহনা বিক্রি করে, কেউ বোনের গহনা বিক্রি করে, কেউ বোনের বিয়ের টাকা, কেউ মায়ের ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন সেই চিকিৎসা করার টাকা, বাবা রিটায়ারমেন্টের টাকা, এইসব টাকা দিয়ে তো চাকরি নিয়েছেন। আবার আজকে মাইনে ফেরত দিতে হবে। এর পরের অংশটা ভেবে আমার সত্যি আতঙ্ক লাগছে যে এর পরে কি হবে। মানে তাদের যখন টাকা ফেরত দিতে হবে, খুব স্বাভাবিকভাবেই অ্যাটাচমেন্ট হবে, খুব স্বাভাবিকভাবে ল্যান্ড রেভিনিউ আকারে আদায় করবে। এদের যে টাকা যখন ফেরত দিতে হবে, এই যে অস্থিরতা তৈরি হবে, একটা অস্থিরতা তৈরি হবে। এইটা ইনভাইট করেছেন কিন্তু বর্তমানে শাসক দল। এরা একটা জিনিস বোঝা উচিত ছিল এদের, যে আর যে ক্ষেত্রেই দুর্নীতি করি না কেন, কোনোভাবেই শিক্ষকতার মতো এরকম মহান পেশায় দুর্নীতি করব না। কিন্তু এরা সেই সাধারণ স্বাভাবিক নিয়মগুলো মানেননি। দেখুন, রাস্তা তৈরি হচ্ছে, সেখানে 5 টাকা নেওয়া আর শিক্ষকতার পেশায় দুর্নীতি করা দুটো এক জিনিস নয়। ওরা দেখুন দুটোই দুর্নীতি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শিক্ষকতা নিয়োগে দুর্নীতি মানে হচ্ছে, একজন শিক্ষক তো 30 বছর পাঠদান করবেন, বা তার বয়স 60 বছর পর্যন্ত যদি হয়, তার বয়স বের হবে তার হাত দিয়ে। তারা কি মানের শিক্ষা পাবে, কি মূল্যবোধের শিক্ষা পাবে? আচ্ছা বলুন তো, ওই শিক্ষক আমাকে মানে কালকেই আমাকে বিকাশ স্যার বলছিলেন যে মানে টুকলি করতে গেলে যে ধরে সেই শিক্ষককে কি বলবে তারা, মানে যে ছাত্র কি বলবে শিক্ষককে? মানে আমি সত্যি আমার কাছে মানে ছবিগুলো একদম অস্পষ্ট, যে এইরকম শিক্ষকতার জায়গায় দাঁড়িয়ে। দেখুন, বাঙালির শিল্পপতি ছিল না, কিন্তু বাঙালির কাছে শিক্ষক ছিল, বাঙালির কাছে শিক্ষা ছিল, বাঙালির কাছে শিল্পপতি ছিল না, বাঙালির কাছে শিক্ষা ছিল, সংস্কৃতি ছিল, গান ছিল, বাজনা ছিল, বাঙালির নাটক ছিল। সেই বাঙালির কাছে আজ শিক্ষকও থাকলো না। এরকম একটা জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে দিল এই শাসক দল। মানে আমরা প্রকৃত অর্থে মানে একটা দৈন্য দশা। মানে এই রিজিমটা বাঙালিকে 50 বছর পিছিয়ে দিল। আপনি ভাবুন তো, মানে কাদের কাছ থেকে পাঠ নেবে? স্কুলে পাঠ নেওয়ার সুযোগ নেই, তারা তো নিজেরাই সাদা খাতা দিয়ে পেয়েছে, সুযোগ নেই। আপনি যদি মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটি দেখেন, যে পরিমাণ শিক্ষক রয়েছে, এই যে কেন এই অ্যারেঞ্জমেন্টটা করলেন 31শে ডিসেম্বর, তার কারণ শিক্ষকদের শর্টেজ রয়েছে। এই জন্য মানে বাধ্য হচ্ছেন সুপ্রিম কোর্ট বুঝছেন যে এটা মানে অবৈধ একটি পদ্ধতির ফলে পাওয়া শিক্ষক, কিন্তু সুপ্রিম কোর্ট বাধ্য, কিছু করার নেই, মানে আরো খারাপ দশা হবে। এরকম একটা রিজিম, এরকম একটা ব্যবস্থা তৈরি করেছে। দেখুন, আমি সত্য কথা, এই পশ্চিমবঙ্গে যেভাবে যে পরিমাণ মেধা সম্পদ রয়েছে, বা পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যে মেধা সম্পদ রয়েছে, সেটা যদি সঠিকভাবে গ্রুমিং করা যেত, আমি মনে করি ভারতবর্ষও তো আগাতো, তার সঙ্গে পশ্চিমবঙ্গ অনেক যোজন আগিয়ে যেত। কারণ পশ্চিমবঙ্গের বাঙালির মূল সম্পদ হচ্ছে মেধা সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব থেকে বড় যে অপকর্মটি করেছেন, সেই মেধা সম্পদকে ধ্বংস করেছেন।
আপনারা কি কোথাও গিয়ে এই যে টাকা ফেরত দিতে হবে এই দাবিও রেখেছিলেন আদালতের কাছে? দেখুন, এইটা বলতে পারেন হ্যাঁ রাখা হয়েছে, কিন্তু এটা তো আমাদের রিটের দাবি ছিল না। হ্যাঁ, ওরাল তো অবশ্যই, ওরালই তো অবশ্যই, কিন্তু এটা আদালতও বুঝেছে। আমার যেটা মনে হয়েছে এই মামলাগুলো করতে গিয়ে, যে বিচারালয়ও বুঝেছে যে কোথাও না কোথাও একটা মেসেজ দেওয়া প্রয়োজন, এবং সেই মেসেজটি অত্যন্ত স্ট্রং হওয়া প্রয়োজন। না হলে এইরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়ে গেছে, পরবর্তীতে আবার হবে। এই কারণ হচ্ছে একটা মেন্টাল সেট আপ তৈরি হয়েছে, তো যে সরকারি চাকরি একবার পেয়ে গেলে আর সেই চাকরি যায় না, এটা একটা মেন্টাল সেট আপ ধারণা ছিল। প্রথম করে এই ধারণাটা একেবারেই ভুল, সেটা প্রমাণ হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, দেখুন টাকা নিয়েছে এটা যেমন সত্য, অপর দিকটা হচ্ছে টাকা দিয়েছে সেটাও সত্য, এবং সেটাই প্রধান সত্য। কেন প্রধান সত্য বলছি? যদি আপনি টাকা না দিতেন তাহলে উনি টাকা নিতেন না। যদি পশ্চিমবঙ্গের একজন মানুষও করাপ্ট না হতো তাহলে এরা কেউ টাকা নিত না, তাহলে এই সিস্টেমটা করাপ্ট হতো না। তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মানুষ করাপ্ট হয়েছে, যে টাকা দিয়েছে সে প্রথম করাপ্ট হয়েছে, তারপরে যে টাকা নিয়েছে সে করাপ্ট হয়েছে। সে যদি না দিতেও নিত না। মানে ঘুষ দেওয়ার নেওয়া দুটোই সমান অপরাধ, সমান। সেই ঘুষ দেওয়ার শাস্তি হলো এটা হচ্ছে ঘুষ দেওয়ার শাস্তি। এবার ঘুষ নেওয়ার শাস্তিও এখন ওই কেউ জেলে আছে, এরপরে হবে, কারণ প্রথম অংশটা শুরু হয়েছিল দেওয়ার মাধ্যম দিয়ে, পরে তো নেওয়া। আগে দেবে তবেই তো নেবে, কিন্তু তার আগে তো চেয়েছে। তুমি চাইলে দেবেন কেন? চাইলে দেবেন কেন? আমি মানুষ, মান এবং হুঁশ থাকবে। আপনার আদিম প্রবৃত্তিকে আপনি কন্ট্রোল করতে পারেন, সেই জন্যই আপনি মানুষ, তাই না? আপনার পবিত্রতা, আপনার হিংস্রতা, সেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, তাই আপনি মানুষ। সেগুলো কন্ট্রোল করতে পারেন বলে আপনি সভ্য মানুষ। তাহলে সভ্যতার প্রথম নিয়ম কি? আপনাকে আপনার বেসিক ইনস্টিংক্টগুলোকে কন্ট্রোল করতে হবে, একটা ক্রমে সমাজকে রাখতে হবে। সেই জন্য তো বলা হয় ল অ্যান্ড অর্ডার, আইন এবং ক্রম। এই আইন এবং ক্রমতা এটা বজায় রাখতে হবে। এই ক্রম বজায় না রাখলে অস্থিরতা তৈরি হবে, অস্থির সমাজ তৈরি হবে। এক্স্যাক্টলি এরা সেটাই করেছেন, একটা অস্থিরতা তৈরি করেছেন, একটা অস্থির সমাজ তৈরি করেছেন। যেদিন রায় প্রদান হচ্ছে তার পরের দিন আমাকে ফোন করলো, সেদিন রাত্রে একজন মেদিনীপুরের একজন শিক্ষক, তিনি ফোন করলেন, বললেন তারই স্কুলের একজন শিক্ষক যার চাকরি বাতিল হয়ে গেছে, তিনি নাকি স্বাভাবিকভাবে তার কলিগ, তিনি তার বাড়িতে গেছেন এবং গিয়ে তিনি তাকে একটু সলিডারিটি জানানো। তো দেখছেন যে একজন বাইকে করে এসে সেও সলিডারিটি জানাচ্ছে, কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে চিন্তা করার কিছু নেই, তুমি আবার টাকা দিও কিছু, তোমার থেকে আবার এই যে নতুন সিলেকশন প্রসেসে ব্যবস্থা হয়ে যাবে। মানে 24 ঘন্টা হয়তো হয়নি তখন। 24 ঘন্টা সেদিনই, যেদিন হয়েছে সেদিন সন্ধ্যাতেই তিনি এসে বাড়িতে এসে রীতিমতো আমাকে অত্যন্ত উদ্বিগ্নতার সঙ্গে এই ফোন করে এই কথা জানাচ্ছে। আমি সত্যি অবাক হয়ে গেছিলাম যে 24 ঘন্টাও কাটেনি রায় প্রদানের, এর মধ্যেই টাকা তোলার জন্য বাজারে নেমে গেছে। এটা আমার কাছে খুব অ্যালার্মিং, মানে কি রাজত্ব কায়েম করেছে। এরকম একটা মহাবিপদ। এবং তারপরে আমি আর একটা জিনিস দেখলাম যেটা আমার কাছে আরো অ্যালার্মিং লেগেছে, সেটা হচ্ছে যে আচ্ছা চাকরি বাতিল হয়ে গেল, নতুন সিলেকশন প্রসেস, যার জন্য বাতিল হলো, যে এই পুরো পরিকল্পনাটা রচনা করলো, এই শিক্ষক, এরা তো শিক্ষক, কনসিকুয়েন্সিয়াল থট থাকবে তো। দেখুন আমার এক গুরুজন তিনি বলতেন
যে মানব এবং মহামানবের মধ্যে পার্থক্য হলো যে মানুষ সে আজকে বা ঘটে যাওয়া ঘটনা, এই মুহূর্তের ঘটনা সম্পর্কে তার ধারণা থাকবে। আর আমরা মহামানব তাদেরই বলি যারা কনসিকুয়েন্সিয়াল থট রাখেন, অর্থাৎ আগামীটা দেখতে পান। দেখুন, শিক্ষকদের আমি মহামানব বলছি না, কিন্তু তাদের তো একটা মিনিমাম কনসিকুয়েন্সিয়াল থট থাকবে। কনসিকুয়েন্সিয়াল থট ছেড়েই দিন, ঘটে যাওয়া ঘটনা যেটা ঘটে গেছে, একটা জাজমেন্ট হয়ে গেছে, সেখানে স্পষ্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করলো তার সাথে বসেই সভা করছে, সেই সভা থেকেই আদালত অবমাননাকারী একটার পর একটা কথাবার্তা বলা এবং পদক্ষেপ নিতে শুরু করে দিল। এটা আমার জন্য আরো বেশি অ্যালার্মিং। আমি ঠিক আছে বুঝলাম, বুঝতে পারেনি, কেউ লোভে পড়ে দিয়েছে। না, চাকরি হারিয়েছেন সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক, সেটা তো অস্বাভাবিক হতে পারে না তাহলে? দেখুন, বৈঠক করতো যদি মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট না থাকতো। আচ্ছা বলুন তো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো একটি দলের সর্বোচ্চ নেত্রী, দলটির নাম কি? তৃণমূল কংগ্রেস। সেই দলে পরেশ অধিকারী জয়েন করার পরেই তার মেয়ের নাম অঙ্কিতা অধিকারী নাম লিস্টে চলে এলো। এই নিয়ে আন্দোলন শুরু হলো প্রেস ক্লাবের সামনে। সেই আন্দোলন স্থলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন। তাহলে তার বুঝে যাওয়া বা জেনে যাওয়া, আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই যে পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দলে আনার পরিবর্তে মমতা ব্যানার্জি দেননি, অন্য দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ একজন নেতা দিয়েছে। হতেই পারে। অন্ততপক্ষে যখন অঙ্কিতা অধিকারীর এই বিষয়টি বলল, তখন মমতা ব্যানার্জির সাধারণ স্বাভাবিক যুক্তিতে, যদি আপনার সঙ্গে এই ঘটনা ঘটতো, আপনি মুখ্যমন্ত্রী হতেন এবং আপনি জানলেন গিয়ে যে এরকম আমার দলে যুক্ত হওয়ার পরেই একজনের মেয়ের নাম লিস্টে উঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি কি করতেন? প্রথমে খোঁজ নিতেন। যদি আপনি নাও করে থাকতেন তাহলে অন্য কেউ করে খোঁজ নিতেন, যে স্বাভাবিক যুক্তি যে কে করলো এ কাজ, যার জন্য এই ছেলেমেয়েরা আন্দোলন করতে শুরু করে দিল, আমার মুখ পুড়ল, এই কাজ কে করলি, তাকে আইডেন্টিফাই করা এবং এসএসসিকে বলা যে তুমি আমার নেতা বললেও তুমি কেন তার নাম উঠালে। শাসিয়ে দেওয়া না, এসএসসিকে আইনে প্রভিশন রয়েছে এসএসসি ভেঙে দেওয়া। সরকার ভেঙে দিতে পারে? হ্যাঁ অবশ্যই, আইনে প্রভিশন রয়েছে, এসএসসি অ্যাক্টেই প্রভিশন রয়েছে। তার মানে কি, এটিকে আপনি শুধু তাই না, তারপরে তার চাকরি কন্টিনিউ করতে দিলেন, ইনফর্মড হলেন, তারপরে মমতা ব্যানার্জি আইনেই বলা আছে সরকার চাইলে ব্যবস্থা নিতে পারে, কোনো ব্যবস্থা নিলেন না। ইনফর্মড হওয়ার পরেও দিয়ে বলছেন মমতা ব্যানার্জি কিছু জানে না। আমি বলছি এই গোটাটাই উনি করিয়েছেন। আমি না জেনে বুঝে যুক্তিহীনভাবে বলছি না। এই যে বললাম উদাহরণ, তারপরেও সার্ভিস, ততদিন পর্যন্ত সার্ভিস কন্টিনিউ করলো এই অঙ্কিতা অধিকারী, যতদিন পর্যন্ত না আদালত সার্ভিস টার্মিনেট করলো, আদালত তার কাছ থেকে টাকা আদায় করলো। বুঝতে পারলেন? মানে আদালত না চাইলে সেটা হতোই না। তাহলে মমতা ব্যানার্জি জানলো বুঝলো, তারপরেও মমতা ব্যানার্জি তার সার্ভিস টার্মিনেট করলো না। মমতা ব্যানার্জি সেই ক্ষমতা ছিল, রাজ্য সরকার সেই ক্ষমতা ছিল, কেন করলো না? তা উনি যে বললেন আমি জানতাম না এই অঙ্কিতা অধিকারীর যে চাকরি পেয়েছে, আপনাকে প্রেস ক্লাবের সামনে ইনসানরা সেই সময় আন্দোলন করতো, এই ইনসান, ইভেন এই যে মেহবুব বলে ছেলেটা, এও আন্দোলন করতো। ওদেরকে জিজ্ঞাসা করবেন, বলেনি অঙ্কিতা অধিকারী নিয়ে মমতা ব্যানার্জিকে, সততার সঙ্গে জিজ্ঞাসা করবেন যে তোমরা বলনি, তাহলে তোমরা জানতে না যে মমতা ব্যানার্জির দুর্নীতিযুক্ত নিয়োগ হয়েছে, এটা জানার পরেও মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, উল্টে কন্টিনিউ করতে দিয়েছে। তারপরে সেটা বাতিল হয়ে যাওয়ার পরে সেই মমতা ব্যানার্জির সাথেই তো মমতা ব্যানার্জিকে প্রেজ করে তার সাথে
বসছে, সেদিন বলতে পারোনি যে প্রেস ক্লাবের সামনে দিদি তোমাকে বলেছিলাম, তুমি কোনো ব্যবস্থা নেওনি, তোমার জন্যই আমার এটা তো বলতে পারতেন। কিন্তু তুমি তারা কোথায় যাবে তাহলে? না, সেদিন তো বলা উচিত ছিল। সেদিনও তো প্রেস ছিল, প্রেস ক্লাবের সামনে যেমন প্রেস ছিল, সেদিনও প্রেস ছিল। প্রেস ক্লাবের সামনে এই লোকসভা ভোট, তার আগের লোকসভা ভোটের আগে 2019 সালে আর 2025 সালে, তাহলে 6 বছর পরের দুটো প্রেস, একটা প্রেস ক্লাবের সামনের প্রেস আর 6 বছর পরে ইনডোরের প্রেস, তা দুটোই প্রেসের সামনে। এই দুটো ঘটনায় কেন যে সেদিন পিসি বা দিদি যাই বলুন না কেন, যে পিসি বা দিদি যে সেদিন তোমাকে বলেছিলাম অঙ্কিতা অধিকারী এরকম 2 নম্বরই চাকরি পেয়েছে, সেদিন যদি তুমি ব্যবস্থা নিতে তাহলে আজকের এই 25 সালের এই ইন্ডোরে আমাদের আসতে হতো না, এই রকম সুপ্রিম কোর্ট রায় হতো না। যদি নিজে রাজ্য সরকার বেছে যদি আমি দরকার খাতে ধরে নিলাম মমতা ব্যানার্জি জানতো না এই দুর্নীতি হয়েছে, কিন্তু অঙ্কিতা তো এই মেহবুবরা এই ইনসানরা জানিয়ে দিয়েছিল, আমি জানিয়ে যে ওরা জানিয়ে দিয়েছিল, হয়তো বলার ক্ষমতা হলো না। যে যোগ্য শিক্ষকদের মধ্যেও সেই বরুণ বিশ্বাস বা মাস্টারদার সেই মানে মাস্টার ছিলেন, মাস্টারদাও হয়েছেন, সেই বিষয়টা যোগ্য শিক্ষকদের মধ্যেও নেই বলছেন এই তো বর্তমানে। উদাহরণ দিয়ে বলে দিলাম, উল্টে ওই ইনসান তখন চাকরি পায়নি, উল্টে সেই ইনসান মমতা ব্যানার্জির হাত ধরে দেখুন সে চাকরি নিয়ে নিল, সেতাবকে টপকে, সেও দুর্নীতির অংশ হয়ে গেল। মানে যে বিপ্লবী ছিল সেও দুর্নীতির অংশ হয়ে গেল, যে যোগ্য ছিল সে সাইলেন্ট থেকে গেল। মেহবুব কিন্তু অ্যাকর্ডিং টু মেরিটই চাকরি পেয়েছে, আমি জানি অ্যাকর্ডিং টু মেরিটই চাকরি পেয়েছে, কিন্তু ও অঙ্কিতা 2 নম্বরই করে চাকরি পেয়েছে নিয়ে আন্দোলন করছিল। অঙ্কিতার চাকরি মমতা ব্যানার্জি বাতিল করলো না, কিন্তু সাইলেন্ট থেকে গেল। এখন আর বলারও ক্ষমতা হচ্ছে না যে দিদি তোমাকে বলেছিলাম, তুমি ব্যবস্থা নাওনি, মমতা ব্যানার্জি তুমি ব্যবস্থা, এটা বলতে পারবে না সে। শিক্ষক শব্দটা বা তাদের যে কেন বলতে পারবে না? সত্য সততই সত্য। সেদিন কি বলেনি যে অঙ্কিতা প্রেস ক্লাবের সামনে কিসের জন্য আন্দোলন করছিল? তাহলে তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা প্রেস ক্লাবের সামনে কিসের জন্য আন্দোলন করেছো, তোমরা কি মমতা ব্যানার্জিকে বলোনি যে এরকম 2 নম্বরই হয়েছে? দেখুন, সত্য ধামাচাপা রাখা যায় না, চেষ্টা করে সত্যটাকে একটু উন্মোচিত হতে একটু সময় লাগতে পারে, ধামাচাপা দেওয়া যায় না। জানতেন সবাই জানতেন, ইনফর্ম করেছিলেন। সেটা মামলায় করতে আসতো না যদি ইনসানরা এরকম 2 নম্বরই করে চাকরি না নিত। ইভেন ওএমআর শিটের ইস্যু তখন এরা জানতোই না, জিজ্ঞাসা করে নেবেন এদের, এরা জানতোই না, আমিও জানতাম না যে ওএমআর শিটে 0 বাড়িয়ে 53 করা হয়েছে, আস্তে আস্তে উন্মোচিত হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সিবিআই এটা উন্মোচিত, এটা সম্পূর্ণ ক্রেডিট সিবিআই এর, এটা আমাদের কোনো ক্রেডিটই নেই এখানে। এই ওএমআর পার্টটা, অন্যান্য র্যাঙ্ক জাম এই ইনফরমেশনগুলো আমরা দিয়েছি, কিন্তু ওএমআর উদ্ধার করা এটা সম্পূর্ণ সিবিআইয়ের ক্রেডিট। মানে সাদা খাতাটা সিবিআই আবিষ্কার করেছে, অবভিয়াসলি তদন্ত করেই বের করেছে। এটা আমরা কোনোদিন কোনো তথ্য কোনো মামলায় নেই। ফলে দেখুন, যেটা সত্য সেটা সত্য, আমার ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই। দাদা আর একটা প্রশ্ন থাকবে, আপনারা তো মানে দিল্লি যখন যাচ্ছিলেন বিকাশ রঞ্জন বাবু, আপনারা তখন আপনাদের নিজের খরচায় গিয়েছেন, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকেও তো হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক একের পর এক আইনজীবীদের দাঁড় করানো হয়েছে, আর দেশের নামি দামি আইনজীবীদের মধ্যেই তারা ছিলেন, আপনার সিনিয়রও অনেকে রয়েছেন হয়তো তাদের মধ্যে। তো এই যে তাদের খরচাটা সেটা তো রাজ্য সরকারই চালিয়েছে। রাজ্য সরকার অবশ্যই দিয়েছে, এবং সেটা নিয়ে তারা আজ পর্যন্ত একটু বিসর্গ জানায়নি যে এই চোর বাঁচাতে তারা কত টাকা খরচা করেছে, জনগণের ট্যাক্সের টাকা। বিভিন্ন সময় এই তদন্ত হয়েছে, তদন্ত একটা ইনোকিয়াস একটা বিষয়, তদন্ত হলে কি এলো গেল, সেই তদন্ত প্রক্রিয়া আটকাতে রাজ্যে ছুটে যাত সুপ্রিম কোর্ট, কোনো দরকার ছিল না, কিন্তু তারা ছুটেছে, জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয়েছে। দেখুন, সব মামলায় অর্ডার হলো, সেটা অ্যাপিল করতে হবে কি হবে না,
এটা তো একটা লিগাল ওপিনিয়ন, এবং রাজ্যের সেই লিগাল টিমও রয়েছে। আমি জানি না সব কিছু সেটাকে মেনে নেয় কি না, নাকি ভাবে যে অর্থের বিনিময়ে সব কিছুই সম্ভব। আমি জানি না কিছু ভাবে, অর্থের বিনিময়ে সব কিছু সম্ভব নয়। এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। একটা শেষ প্রশ্ন দাদা, আপনি মেধার কথা বললেন, বাংলার শিল্প বা বাংলার শিক্ষা সম্পর্কে একটা গোটা দেশের একটা অন্য ধারণা ছিল সংস্কৃতি সম্পর্কে। যখন দিল্লি যাচ্ছিলেন বা দিল্লি যখন গিয়ে এই মামলা লড়েছেন, আপনার সেখানের যারা বন্ধু বান্ধবরা রয়েছে তারা এই বাংলার শিক্ষার হাল নিয়ে কিছু বলেছিল? বাংলায় পশ্চিমবঙ্গ মানে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়ে দাঁড়িয়েছে, স্ক্যাম। এবং শুধু তাই না, মানে আমি আপনার সামনে বলতে বাধ্য হচ্ছি, মানে রীতিমতো, মানে যেহেতু দিল্লিতে সুপ্রিম কোর্টে সব রাজ্য থেকেই মানে মামলা যায় খুব স্বাভাবিকভাবে, এবং সুপ্রিম কোর্টে যদি এই মামলাগুলো দেখেন, গোটা সুপ্রিম কোর্ট বার দাঁড়িয়েছিল, মানে বারের যারা হেভি ওয়েট লিগাল বলতে যা বোঝায় আর কি। পশ্চিমবঙ্গ মানে ওখানকার পরিভাষা, এটা বলা উচিত হবে কতটা জানি না, যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া মানে এই স্ক্যামের মামলা খুব লিউক্রেটিভ স্টেট হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের সামনে। সুপ্রিম কোর্ট এই বারের জন্য আর কি খুব লিকুইডিটিভ স্টেট, মানে এখান থেকে সব স্ক্যামের ভালো ভালো মামলা যায় এবং অনেক অনেক টাকা দেয়। আচ্ছা, মানে লিকুইডিটিভ স্টেট যেখানে গেলে পশ্চিমবঙ্গ হচ্ছে ওয়ান অফ দ্য লিকুইডিটিভ স্টেট, যেখানে স্ক্যাম হয় প্রচুর, আর সেখান থেকে প্রচুর মামলা সুপ্রিম কোর্টে এরকম যায় এবং তারা অনেক অনেক টাকা দেয়। একদিকে কোনো ফিজ না পাওয়া উকিল, আর একদিকে লিউক্রেটিভ স্টেট, এই লড়াই ছিল। এবং তথাকথিত সুপ্রিম কোর্টের ওই কোট আনকোট বড় আইনজীবী আমাদের পক্ষে কেউ ছিলেন না। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত নামি আইনজীবী, আর একজনই ছিলেন মনিন্দর সিং বলে, তিনি কয়েকদিন অ্যাপিয়ার করেছেন, এবং তিনিও যদি আমি খুব ভুল না হয় সম্ভবত প্রবণই করেছেন। যদিও তিনি আমার কোনো মামলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না, আমার বন্ধুদের মামলার সঙ্গে ছিলেন, তিনিও প্রবণই করেছেন সম্ভবত। যেহেতু এটা আমার সিনিয়র তিনি ছিলেন না বা আমার সঙ্গে ছিলেন না, ফলে আমি এটা বলতে পারবো না। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রৌফ রহিম, আলী রহিম, ইভন শুভ্র, অনেকেই হয়তো জানেন না, শুভ্র মুখার্জি, মানে অনেকেই জানেন না যে অরুণ প্রকাশ চ্যাটার্জি, যিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সিনিয়র ছিলেন, তার মেয়ের ছেলে, তিনিও অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে, সেও ছিল শুভ্র, সেও কিছু মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড, সেও প্রবণ। এবং শুভ্র অত্যন্ত মজার ছেলে এবং অত্যন্ত উইটি ছেলে। হ্যাঁ, তো ওই সেই শুভ্র সেও ওই প্রবণই সে শুভ্র শেষ অংশে কিছুটা কয়েকটা মামলায় ও শেষ অংশে ছিল, কিন্তু পুরো অংশটা জুড়ে ছিল রৌফ রহিম এবং আলী রহিম। শুভ্র ও প্রবণ করেছে। আমি ফলে এদের এই প্রতিটি যাদের নাম করলাম, এই প্রতিটি আমার সিনিয়র হোক, মানে সিনিয়র অ্যাডভোকেট হোক, বা বন্ধু আইনজীবী হোক, বা জুনিয়র হোক, যারা যারা করেছেন আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। যারা সত্যি সত্যি চেয়েছেন, প্রকৃত অর্থে চেয়েছেন যে সমাজে এই দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হোক। এত অন্যায় মানা যায় না, সত্যি মানা যায় না। দেখুন, একটা নিয়োগে 5টা ভুল হলো, 25,000 নিয়োগ দিচ্ছে, 5টা 10টা ভুল হলো, সেটা অন্য বিষয় অলটুগেদার। হয়তো একটা অ্যাপ্লাই করতে গেলে, পলিসি অ্যাপ্লাই করতে গেলে ভুল হলো, ওই যে বলছে না, মমতা ব্যানার্জি বলে না, কাজ করতে গেলে ভুল হয়, এগুলো ভুল ছিল। মন্ত্রী একজন নেতা সে জয়েন করলো তৃণমূল, তার মেয়ের নাম 1 নম্বরে চলে গেল, আপনাকে জানালো, সেটা নিয়ে আন্দোলন শুরু হলো, আপনাকে জানালো, আপনি তাদের মধ্যে থেকে সেই আন্দোলন বন্ধ করার জন্য তাদের মধ্যে থেকে 5 জনকে ডেকে নিয়ে এসে চাকরি দিয়ে সেই আন্দোলনটাকে থিতু করে দিলেন, দিয়ে সেই মন্ত্রীর মেয়ের চাকরিটাও কন্টিনিউ করলেন, তাদেরকেও দুর্নীতির পথ দেখিয়ে দিলেন। এই ইনসানরা কেন চুপ করে গেল? তারা চাকরি পেয়ে গেল, তারা নেতা ছিল, নেতা গোছের এই 5 জন ছিল।
ইনসান, তানিয়া শেঠ সব ছিল, তারা সব দুর্নীতি শিখিয়েছে। তো এবং মানে তারা যে র্যাঙ্ক করেনি তা কিন্তু নয়, তারা প্রত্যেকেই র্যাঙ্ক করেছে। এবং চাকরি পেয়েও যেত পরবর্তীতে। না পেয়েছিল তো, ভুল করছেন, এরা যে অযোগ্য সবাই তা নয়, এরাও যোগ্য, কিন্তু তারাও প্রত্যেকে চাকরি পাওয়া সত্ত্বেও কিন্তু তাদের ওই লোভ, লালসা। যেমন ধরুন, একজন তো 9-10 পেয়েছিলেন, আমি কেন কিসের জন্য জানি না, সে 11-12 লোভ ছাড়তে পারেনি। সে 11-12 চাকরি নিতে গিয়ে মানে দুর্নীতি করে 11-12 চাকরি নিতে, এই শেখ ইনসান আলী, ওই যে 5 জন ছাত্রদের মধ্যে থেকে ছিল না, শেখ ইনসান আলী, রাকেশ প্রামাণিক, হাফিজুল গাজী, তানিয়া শেঠ, অর্পিতা দাস। এই হাফিজুল গাজী তো তার নিজের মেরিটেই পেয়েছে। সে কি করেছে, আমি শুনেছি তার কোনো এক আত্মীয়কে এই দুর্নীতির পদ দিয়ে দিয়েছে। অর্পিতা দাস, তানিয়া শেঠ, হাফিজুল গাজী, এই রাকেশ প্রামাণিক আর শেখ ইনসান আলী, এই 5 জন ছাত্রদের পক্ষ থেকে, ওই যে 5 জন করে বলেছিল না মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি, এই 5 জন ছিল এবং তাদের প্রত্যেকের র্যাঙ্ক ছিল। শেখ ইনসান আলী নবম দশমে হিস্ট্রিতে ক্যাটাগরি ওবিসি এতে মেল ফিমেলের র্যাঙ্ক ছিল 144, র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে। রাকেশ প্রামাণিক, তার 9, 10, 11, 12 দুটোতেই র্যাঙ্ক ছিল হিস্ট্রিতে, লিগালি 9-10 পেয়েছে, কিন্তু ইললিগালি 11-12 নিয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে। হাফিজুল গাজী, সে কি ছিল, 9-10 র্যাঙ্ক ছিল, 9-10 সে লিগালি পেয়েছে, কিন্তু তার ওয়াইফের ইললিগালি 11-12 নিয়েছে। একদম স্পেসিফিক তথ্য, মানে এর মধ্যে কোনো জল নেই। এবং এই তথ্যগুলো এই শ্বেতাবরাই দিয়েছে, এই তানিয়া শেঠ, তারা তো সঙ্গে ছিল। হ্যাঁ, তো তানিয়া শেঠ 11-12 তার র্যাঙ্ক ছিল, ওবিসি বি মেল ফিমেল 58, ফিমেলের 36, র্যাঙ্ক জাম করে চাকরি নিয়েছে। অর্পিতা দাস 11-12 ওবিসি বি মেল ফিমেল 21 র্যাঙ্ক ছিল, র্যাঙ্ক জাম করে। এই যে 5 জন, এরা সব আন্দোলন করছে, আন্দোলনকারী নেতা, তারা এই অঙ্কিতার ইল্লিগাল এন্ট্রি নিয়ে আন্দোলন করছিল, তারাই ইল্লিগালিটির অংশ হয়ে গেল এবং মমতা ব্যানার্জি হাত ধরে তাদের দুর্নীতি শিখিয়ে দিল। একটা শেষ প্রশ্ন করব, দিল্লিতে যারা আপনাদের বন্ধুরা ছিলেন বা পরিচিত যারা ছিলেন, তাদের কাছ থেকে বা মুখ থেকে কখনো কি এরকম শুনতে হয়েছে যে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস, একদম কটু কথা শুনতে হয়েছে? কটু কথা, দেখুন আমার সাথে সেই আপনার তারা দুঃখ প্রকাশ, অবশ্যই। শুধু বাংলায় না, আমি যেহেতু গিয়ে সিআর পার্কে থাকতাম, সিআর পার্ক মূলত বাঙালি অধ্যুষিত অঞ্চল, এবং খুব স্বাভাবিকভাবে ইভেন আমাকে ওরা, যেহেতু যেখানে থাকতাম, খুব স্বাভাবিকভাবে নিচে নেমে হয়তো খাওয়া বা কিছু, তো খুব অনেকের সাথে পরিচয় হয়ে গেছে। ইভেন আমাকে তারা পুজো উদ্বোধনেও ডেকেছিল, ওই দুর্গা পুজোর ওই যেখানে পাশেই একটা মাঠে দুর্গা পুজো হয়, বড় করে পুজো হয়, এবং কিন্তু আমি যেতে পারিনি দুর্গা পুজো, আমি বলেছি পরে যাব। এবং ওখানে গেলে অনেকের বাড়িতে, এবং তারা দিল্লিতে অনেকেই আছে, তার বাড়িতে নিমন্ত্রণ করে, হ্যাঁ, কিন্তু তারা প্রবাসী বাঙালি, অত্যন্ত দুঃখ প্রকাশ করেন যে বেসিক্যালি পশ্চিমবঙ্গের হলোটা কি, মানে পশ্চিমবঙ্গ এত নিচে নেমে গেল কিভাবে। ইভেন ধরুন পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ওখানে কাজ করছে, বাড়ি থেকে খাবার বানিয়ে এনে, মানে হোটেলে থাকছি, বাড়ি থেকে খাবার নিয়ে এসে হোটেলে দিয়ে গেছে। আপনাদের দিয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই। মানে আত্মীয় নয় আপনি? না, কেউ নয়, এমনি দিয়ে গেছে। অনেকেই ইভেন এখনো, মানে আমি যদি ধরেন দেখে যে এসছি বা গেছি, হ্যাঁ, এখনো একদম, মানে বা যদি কোনোবার যদি না জানতে পারেন, তারা রুষ্ট হন যে এবার জানালেন না। কিন্তু সেই মানুষগুলো দেখুন, তাদের কোনো মানে কোনো দরকার, কোনো স্বার্থ নেই। এবং আমি সত্য কথা, এই প্রফেশন, মানে এই মামলাগুলো করতে গেছে যে এত মানুষের ভালোবাসা পাবো, এটা আমার সত্যি মানে আশা ছিল না, যে এত মানুষ সঙ্গে জুড়ে যাবেন, এত মানুষের ভালোবাসা পাবো। মানে পশ্চিম জায়গায় চিনি না, জানি না, হাজার আপনি এখনো দেখবেন আমার ফোন বেশিরভাগই মানে ফোন কল আসে এবং হোয়াটসঅ্যাপ আসে এই সংক্রান্ত উদ্বিগ্নতা থেকে। তারা কেউ তার মনের কথা বলতে চান, কেউ যে পশ্চিমবঙ্গে কি হলো না হলো, বা পশ্চিমবঙ্গের অনেক মানুষ
আপনার সঙ্গে আছে। এই যে ধরুন একটা আনটুয়ার্ডস ঘটনা ঘটেছে, এরপরে মানে হাজার হাজার মানুষ, মানে রীতিমতো একজন তো মানে একজন বেশ কয়েকজন কান্নাকাটি করে, যে আপনি বলুন আপনার ওখানে আমি থাকবো যতদিন পর্যন্ত না এসব ইয়ে হয়। মানে একদিকে আপনি মানুষের ভালোবাসা পেয়েছেন, আর অন্যদিকে আপনার মানে চেম্বারের বাইরে আমরা দেখলাম। সেটা তো খুব সমাজের কৌতুক অংশ। দেখুন গোটা আমি মনে করি যে এই কাজ করার জন্য আমার একটা প্রাপ্তি এই কাজের, সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি, এটাই আমার এই মানুষের ভালোবাসা। এই হাজার হাজার লক্ষ 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 কেন বলবো, কোটি কোটি মানুষের ভালোবাসা, মানে এত মানুষের ভালোবাসা আমি পাবো কোনোদিন আশাও করিনি। এবং এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি, মানুষের ভালোবাসা, পশ্চিমবঙ্গের আপামর জনগণের ভালোবাসা। আমি তো আজ ধরুন কোনো জায়গায় কোনো ইভেন মানে আমি মানে বলতে বাধ্য হচ্ছি ক্যামেরার সামনে, এরকম অনেক জায়গা হয়েছে যে ধরুন কোনো জায়গায় গেছি, একদম রাস্তার পাশের চায়ের দোকান, মানে তিনি কোনোভাবেই ইভেন তিনি না এসএসসির কোনো পরীক্ষা দিয়েছেন, কোনোভাবে কোনো কিছুর সঙ্গে যুক্ত নন, মানে জাস্ট দাঁড়িয়েছি, আমি জাস্ট গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছি অনেকক্ষণ করে, একটা অভিজ্ঞতার কথা। তিনি দেখেছেন, এবং খুব যে বেশি সেটা জনবহুল এলাকা তাও না, চায়ের দোকান আছে, হয় না পাড়ায় গ্রাম থেকে এসে একটা ওই মোট রাস্তার উপরে ওরকম পাশে আরো কয়েকটা ঘুমটি। তিনি একটু দূরে দেখেছেন, তো উনি প্রথমে একটু উঁকি ঝুঁকি মারে, হ্যাঁ আপনি উকিল বাবু না? তিনি গাড়ি থেকে দেখেছেন, গাড়িতে উকিল বাবু না? আপনি সেই উকিল বাবু না যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন? তিনি রীতিমতো হাতে, মানে সেই আত্মীয়কে যেমন করে টেনে নিয়ে যায় হাতে ধরে, শুনুন আমার দোকানে চলুন, মানে তিনি নিয়ে এসে বসিয়ে যে সেই মানে আপনি আপনি যেখানে যাচ্ছেন আমার দোকানে চা খেয়ে যেতে হবে। তিনি চা ইয়ে করে, এবং আমার মনে আছে তার ইয়েতে ওই একটা ওই নেট হয় না, এই নেটের ওখানে ওই ডিম রাখা থাকে, দুটোই ডিম ছিল, তিনি সেই দুটো ডিম একসঙ্গে ইয়ে করে করে দিয়ে সে একটা প্লেটে আপনাকে খেয়ে যেতেই হবে। তিনি মানে আমি তাকে কত টাকা হয়েছে, তিনি মানে পয়সা তো নেবেনই না, তিনি জোর করে, মানে জোর মানে ভালোবাসার জোর আর কি। এরকম কত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি বলছিলাম যে সমাজের প্রান্তিকতম মানুষ, যার সঙ্গে এগুলোর কোনো কিছুর যোগ নেই, তিনি মানে অত্যন্ত, তিনি মনে করছেন যে তাদের লড়াই আমি লড়ছি, ওটা আমার প্রাপ্তি। দাদা শেষ করব, এর আগের বারও আমরা কথা বলছিলাম এবং এবারও এসএসসি নিয়ে, মানে এসএসসি সিজন পার্ট 1 সুপ্রিম কোর্ট, পার্ট 1 হাইকোর্ট, পার্ট 2 সুপ্রিম কোর্ট শেষ হলো। এবার কি তাহলে ফেরদৌস শামীম এই মানুষগুলোর ভালোবাসার তাগিদেই নতুন কোনো সিজন শুরু করবে? দেখুন সুজনের ব্যাপার না, মানে দেখুন আমি এটা তো অন্য কোনো দুর্নীতির মুখোশ উন্মোচনের জন্য এগোবে? দেখুন এটা তো আর আমি ধরুন কোনো মানে এটা করব এটা হয়ে যাবে এরকম তো কোনো প্ল্যান প্রোগ্রাম করে কিছু হয় না। মামলা হলে সেই মামলা করব, নিশ্চিত করব, সারা জীবন করব মামলা। দেখুন এই পেশায় এসছি তো ওই মামলা করব, মানুষের সঙ্গে থাকবো। এই পেশা দেখুন অন্য 5টা পেশার সঙ্গে এই পেশার তো একটা বেসিক পার্থক্য রয়েছে। এই পেশা হচ্ছে যেমন ধরুন নিশ্চিতভাবে গ্যাসাচ্ছাদনের জন্য বা আপনার ধরুন ওই দৈনন্দিন জীবনযাপনের জন্য কিছুটা প্রয়োজন পেশায়, আর্থিক স্বাচ্ছন্দ্যতা, কিছুটা আর্থিক যোগ রয়েছে। এই পেশার একটা ব্রডার আসপেক্ট রয়েছে, এটা হচ্ছে সামাজিক দায়িত্ব। আমি পেশাটাকে এইভাবেই দেখি, আমি এই পেশাটাকে এইভাবে দেখতেই আমি অভ্যস্ত। এবং বিশেষ করে আমার সিনিয়র যে দৃষ্টিতে দেখেন, আমি চেষ্টা করি যে সেই দৃষ্টিটা যাতে পার্কুলেট হয়। কারণ তারও যিনি সিনিয়র ছিলেন ওই অরুণ প্রকাশ চ্যাটার্জি, তিনিও পেশাটাকে ওইভাবেই দেখতেন। তাহলে ওই ট্র্যাডিশনটা মেনটেন করতে হয়, ওই ট্র্যাডিশনটা চালিয়ে যেতে হয়। আমি চেষ্টা করেছি যে যাতে সমাজের নিশ্চিতভাবে পেশায়, দেখুন পেশাগত জীবনে সমস্ত রকম হার্ডেল আসবে, পেশাগত জীবনে দেখুন সমস্ত কিছুরই প্রয়োজন রয়েছে, যা পেশাগত প্রয়োজন রয়েছে, কিন্তু তার বাইরে একটা সামাজিক যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করে যেতে হবে বলে আমি পালন
করে যাব, অন্য কাউকে বলবো না, তাহলে আমি আমার জুনিয়রদেরও বলি, আমার ক্লার্কদেরও বলি, এই সামাজিক দায়িত্ব আমরা প্রত্যেকেই পালন করবো। কারণ তারা যদি না সাহায্য সহযোগিতা করতো, আমি আপনার একা সম্ভব হতো না। আমি সে গোপা থেকে শুরু করে, অমিত থেকে শুরু করে, সব্যসাচী থেকে শুরু করে, অরুণ থেকে শুরু করে, যারা যারা, পায়েল থেকে শুরু করে, সত্যি থেকে শুরু করে, যারা যারা আমার চেম্বার, ইভেন আমার ইন্টার্নরা, মানে যারা যারা আছেন তারা প্রত্যেকে, ঋষভ সব আমার জুনিয়র, অসাধারণ, মানে অল, তারা প্রত্যেকেই অত্যন্ত পরিশ্রমী। এখনো দেখুন, এখনো রাত্রি 11টা বেজে গেছে প্রায়, এখনো দেখুন তারা তারা কিন্তু এখনো তাদের কাজটি করছে। তারা প্রত্যেকেই, আমার চেম্বারে তো 2জন ক্লার্ক, তারা তো সর্বক্ষণের থাকে, রাত নেই দিন নেই, তারা সর্বক্ষণ ডেডিকেটেড। বলেছি রাত্রি 11টার সময় এই পিটিশন, কালকে সকালে লিভ নেব, রেডি করেছে, রাত্রিবেলায় কোর্ট বসেছে, তারা সবাই হাজির, সব কিছুই ঘটেছে। এই মামলা লিস্ট হয়েছে, এই এই সারাদিন খাটার পরে এই মামলা লেগে গেছে, এই চলো এই চেম্বার থেকে এই কোর্ট গাউন নিয়ে ছোট দিল্লি। হ্যাঁ, এরকম তো হয়েছে, আপনার সঙ্গে সঙ্গে দিল্লিও চলে হ্যাঁ গেছে। অবশ্যই হয়েছে, অনেকদিন হয়েছে, অনেকদিনই হয়েছে, বাড়ি আর যায়নি, এখান থেকে ডাইরেক্ট ফ্লাইট, অনেকদিনই হয়েছে। এগুলো দেখুন, এবং এরা প্রত্যেকেই সেই সাহায্য সহযোগিতা করেছে আমার চেম্বারের প্রত্যেকে। সেই জন্য আমি বলছি যে এই লড়াই শুধুমাত্র একার ছিল না, সংঘবদ্ধ লড়াই। আমার বন্ধুরা সুদীপ্ত, বিক্রম, তারাও, তাদের জুনিয়ররাও, প্রত্যেকে। ফলে আমার মানে বিশেষ করে এই যে সুদীপ্ত, বিক্রম, আমি, বিকাশ স্যার, মানে সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানে আমাদের সিনিয়র, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র থেকে, রূপ রহিম, আলী রহিম, প্রত্যেকে। যেমন হয়তো আমি প্রথমে শুরু করেছিলাম, তারপর আস্তে 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 এই ম্যাটারটা এরকম বড় হয়েছে, জুড়েছে মানুষ, এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা এই ম্যাটারটিকে এই জায়গায় দাঁড়াবে, না হলে এটা সম্ভব ছিল না। এটা সংঘবদ্ধ লড়াই, এই সংঘবদ্ধ লড়াই যারা যারা সাহায্য করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, যারা সাহায্য করেছে।